আরে ইটা ঘুরাও না, উঠবে ইটা, হয় এটা ঘুরাও। বাস উর বাটন দেও, উর বাটন দেও। বাস কত নির্বাচন দেও। ওকে, এখানে ঠিক আছে। আর একটু লেভেল হতো। হ্যালো, একটু হালকা। হ্যাঁ, ওকে, ডান। আসসালামু আলাইকুম প্রিয় হালুয়াঘাটবাসী। এশার আজান হয়েছে, নামাজের আগে আধা ঘন্টা আছে, আমরা সংক্ষিপ্ত সময়ের প্রোগ্রাম শেষ করব। আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন হালুয়াঘাটের সম্মিলিত সকল জনতা, যাদের রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই জনগণের মধ্যে আলেম সমাজ আছেন, আমাদের জন্মদাতা, 10 মাস 10 দিন যারা আমাদেরকে জন্ম দিয়েছেন পেটে রেখে, মা বোনেরা আছেন, তরুণ সমাজ আছেন, যারা রাজপথে রক্ত দিয়েছিলেন। গত 24 জুলাইতে এই সময়কার রাজপথে আপনারা ছিলেন। আমরা ঠিক 2026 সেই জুলাইতে এসে আবার ঐক্যবদ্ধ হয়েছি কয়েকটি কথা বলার জন্য, আলোচনা করার জন্য। বাংলাদেশে অনেক বক্তব্য হয়, কিন্তু কাজের কাজ কোনো কিছু হয় না। এই জন্য আমরা কিছু আলোচনা করব, যে আলোচনাগুলো মন দিল দিয়ে শুনবো। প্রথমত, 2024 আপনাদের সন্তান শহীদ আবু সাঈদ রক্ত দিয়েছিল, শহীদ হয়েছিল একটি সুন্দর বাংলাদেশের জন্য। কেমন বাংলাদেশ? যেই বাংলাদেশে তরুণদের কর্মসংস্থান হবে, আলেম ওলামাদের উপরে কেউ জঙ্গি ট্যাগ দিয়ে আর আক্রান্ত করবে না তাদেরকে। বাংলাদেশের নারীদের যখন তারা বাচ্চা জন্ম দিবে, হসপিটালে গিয়ে হলো তারা কাতরাবে না, একটা ভয়াত্মক চেহারা থাকবে না। এই হসপিটালে যদি আমার সন্তানকে আমি জন্ম দিই, সেটি কি আমার পেট বেশি কেটে ফেলে নাকি কম কেটে ফেলে? এমন বাংলাদেশ আমরা চেয়েছিলাম, যেই বাংলাদেশে ব্যবসায়ী ভাইদেরকে আমরা নিরাপদ রাখবো, যেই বাংলাদেশে রাজনৈতিক কাদা ছোড়াছড়ি বাদ দিয়ে সকলে ঐক্যবদ্ধভাবে থাকব, যেই বাংলাদেশে আমাদের সীমান্ত নিরাপদ থাকবে, যেই বাংলাদেশে আমরা আর কোনো হত্যাকাণ্ড দেখব না, সেই বাংলাদেশের স্বপ্ন দেখেই আমরা যাত্রা শুরু করেছিলাম। এবং এই স্বপ্নকে বাস্তবায়নের জন্য প্রায় 1400 লোক শহীদ হয়েছে, 50,000-এরও অধিক মানুষ, কারো চোখ নাই, কারো হাত নাই, পা নাই, অনেক মানুষ বিধবা হয়ে গিয়েছে। সাভারে গিয়েছিলাম, মুরগি বিক্রি করত, কোনো রাজনীতি করত না। আওয়ামী লীগের গুন্ডা বাহিনী এসে ওই সময়কালীন তাকে ডিরেক্ট মাথায় শুট করেছে। তার 2টা বাচ্চা ছোট ছোট, ওনার সম্মানিত স্ত্রী আমাদেরকে কান্না করে বলছেন, যেই বাংলাদেশের জন্য আমার স্বামী জীবন দিয়েছে, সেই বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ আমি বুঝে পাইনি। আবু সাঈদের বাসায় গিয়েছিলাম, গরিব মানুষ, টিনের চালের ঘর। বাবা কান্না করে বলে, আমার ছেলে বাংলাদেশের জন্য জীবন দিয়ে গিয়েছে। এমন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, যেই বাংলাদেশে আর কোনো অন্যায় থাকবে না। কিন্তু নতুন বাংলাদেশে আমার সন্তানের ন্যূনতম বিচারটুকু আমি খুঁজে পাইনি। আমরা এমন বাংলাদেশে বসবাস করছি। বাংলাদেশে একটা নির্বাচন হলো, এই নির্বাচনে আমরা চেয়েছিলাম যে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হবে, কোনো টাকার রাজনীতি হবে না, পেশি শক্তির রাজনীতি হবে না, লুটপাটের রাজনীতি হবে না। কিন্তু সেই ইলেকশনে দেখলাম, এই ইলেকশনে টাকা ছিটানোর জন্য 5 তারিখের পর থেকে তারা ইলেকশনের টাকা জমানোর জন্য ব্যবসায়ীরা মাত্র দোকানে বসেছে, সারাদিন ব্যবসা করেছে, রাতের বেলায় বাচ্চার জন্য টাকা নিয়ে যাবে, নিজের বউয়ের জন্য টাকা নিয়ে যাবে। তখনই তার সামনে একটা ফোন ভেসে এসেছে, অমক বিএনপি নেতা ভয়ে ফোন ধরে না,
অনেক চিন্তা ভাবনা করে পরে ফোনটা কানে উঠাইলো, তাকে গালি দিয়ে বলছে তুমি কয়টার মধ্যে আমার টাকা বুঝাই দিয়ে যাবা। ওই ব্যবসায়ী কান্না জড়িত কণ্ঠ বলছে আমি তোমার টাকা আজকে রাতের মধ্যেই পৌঁছে দিব, কিন্তু আমার একটা দিন আমাকে সুযোগ দেন, আমার বাচ্চাটা অসুস্থ, কালকে আমি তাকে হসপিটালে একটু নিয়ে যাব। কিন্তু ওই চাঁদাবাজ বলতেছে তোমাকে 1 মিনিটেরও সময় দিব না। সেই ব্যবসায়ী সন্তানের কাছে গিয়েছে, বলেছে বাবা কালকে তোমাকে আমি ডাক্তার দেখাইতে পারবো না, পরের দিন ডাক্তার দেখাবো। ছেলের বুক ব্যথা সন্তানের, বাবাকে জিজ্ঞেস করে আমাকে কালকেই তুমি ডাক্তার দেখাইতে হবে। সেই বাবার চোখে কান্না, সন্তানকে কোনো বুঝ দিতে পারে না। আমরা এমন একটি নতুন বাংলাদেশে আছি। তো এই বাংলাদেশের জন্য কি আমরা রাজপথে জীবন দিয়েছিলাম? এই ব্যবসায়ীর কান্নার জন্য কি আমরা রাজপথে জীবন দিয়েছিলাম? 5 তারিখের পরে যেই ভাইদের সাথে একসাথে মিলেমিশে আমরা যুদ্ধ করেছিলাম, রাতারাতি খোলস পাল্টে কেউ দিল সিএনজি স্ট্যান্ড দখল, কেউ দিল বাস স্ট্যান্ড দখল, কেউ গেল নারী নির্যাতন করতে, কেউ গেল মাদক ব্যবসা করতে, কেউ গেল ব্যবসায়ীদের ধমক দিতে, কেউ গেল স্কুল কমিটি দখল করতে, কেউ গেল মসজিদ কমিটি দখল করতে, কেউ গেল নিজের মা বাপের উপরে হাত তুলতে গেল। এরা কারা? এদের আমরা নাম বলতে চাই না, কারণ মানুষ এত পচে যায়, এত পচে গেছে তারা, এদের নিয়ে এখন কথা বলা আমাদের সময় অপচয়। বরঞ্চ আমরা কি করব ভবিষ্যতে সে বিষয়ে হালুয়াঘাটবাসীকে 2-1টা কথা বলতে চাই। আমরা অভ্যুত্থানের আগে শপথ নিয়েছিলাম আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করতে চাই। এই পথে যে দাঁড়াবে তার সাথে আমাদের কঠিন লড়াই হবে। আমরা ক্যাম্পাসে দাঁড়িয়েছিলাম, হাসিনা কথা শুনে না, বলছি কালকে শাহবাগে যাব, তারপরেও কথা শুনে না, বলছি আমরা আগামী কালকে হলো শাহবাগ ছাড়িয়ে আমরা তারপরে বাংলা মোটরে যাব, কথা শুনে না। তারপরে বলেছি ফার্ম গেটে যাব, কথা শুনে না। বলেছি পার্লামেন্টে যাব, কথা শুনে না। পার্লামেন্টে যাওয়ার পরে কুকুরের মতো ভারতে পালিয়েছে। আমরা তখন স্পষ্ট বলেছিলাম আমরা ফ্যাসিবাদী ব্যবস্থা বাংলাদেশে চিরতরে মুছতে চাই। এর বিরুদ্ধে যদি শেখ হাসিনা কেন 90কেও ফ্যাসিবাদী শক্তির পাহারাদার হয়ে, মুজিববাদী সংবিধানের পাহারাদার হয়ে আমাদের সামনে দাঁড়ায়, শেখ হাসিনার সাথে আমাদের যে কঠিন লড়াই হয়েছে তাকেও আমাদের এই কঠিন লড়াই মোকাবেলা করতে হবে। আমরা 8টা সিট পেয়েছি। আমরা ইলেকশনে অংশগ্রহণের আগের দিন পর্যন্ত বাংলাদেশের সংস্কারের কথা বলেছি। যখন অন্যরা চাঁদাবাজিতে লিপ্ত ছিল, আমরা প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির দরজায় নক করেছি, বলেছি আমরা ছোট মানুষ, আপনাদের সন্তানের মতো, আমাদের অনেকগুলা ভাই জীবন দিয়েছে, তাদের রক্তের দিকে তাকিয়ে হলো আপনাদের হৃদয়টা একটু নরম করেন। বাংলাদেশের সংস্কারটা অনেক প্রয়োজন, কারণ বাংলাদেশের এখনো কেউ শিক্ষা ব্যবস্থা পায় না। আপনার সন্তানকে যে ভালো শিক্ষায় শিক্ষিত করবেন সেই নিশ্চয়তা বাংলাদেশে নেই। আপনার মা বাবাকে যে ভালো একটা চিকিৎসা দিবেন সেই নিশ্চয়তা বাংলাদেশে নেই। ব্যবসায়ীর ভাইরা যে নিরাপদে ব্যবসা করবে সে নিশ্চয়তা বাংলাদেশে নেই। তারা বলল বাংলাদেশে আমরা সংস্কার বাস্তবায়ন করব, তবে এখন করব না। আমাদের মাননীয় লিডার, কি যে লিডার আমরা দেখেছি, তাকে বলল উনি দেশে আসুক, আসলেই সব চাঁদাবাজি বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, হাওয়া ভবনের সব কার্যকলাপ বন্ধ হবে, আমরা একটা নির্বাচনে যাব, নির্বাচনের পরে আমরা একটা রিফর্ম অ্যাসেম্বলি করব, তারপরে আমরা সংস্কার বাস্তবায়ন করব। আমরা ছোট মানুষ, চিন্তা করলাম জিয়াউর রহমানের ছেলে বিশ্বাসঘাতকতা করবে না, চিন্তা করলাম খালেদা জিয়ার ছেলে বিশ্বাসঘাতকতা করবে না বাংলাদেশের মানুষের সাথে। কিন্তু ইলেকশনের পরে আমরা যা দেখলাম, যে জিয়াউর রহমান বলেছিল ভারতের বিরুদ্ধে উই রিভল্ট, চোখে চোখ রেখে বাংলাদেশের স্বাধীনতার পতাকা উড়িয়েছিল, যেই বেগম খালেদা জিয়া বলেছিল ওদের হাতে গোলামীর জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা,
সেই জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার হাতে ভারতীয় পতাকা উঠতে দেখলাম আমরা বাংলাদেশে। যেই জিয়াউর রহমান অর্থনৈতিক সংস্কার চালাতে বাংলাদেশে কর্মসূচি দিয়েছিলেন, সেই জিয়াউর রহমানের ছেলের বন্ধু বান্ধব কোন ব্যবসায়ীকে নিরাপদ রাখে নাই, সকলের কাছে চাঁদাবাজি করেছে। যখন জিয়াউর রহমানের ছেলে বাংলাদেশে আসলো, চাঁদাবাজি দ্বিগুণ হলো, তিনগুণ হলো। আমরা তাকে সতর্ক করলাম, দেশে আসছো ভালো কথা, বাংলাদেশ পরিবর্তন হয়েছে। আগে যা করেছ, দুর্নীতি করেছ, উল্টো পাল্টা কাজ করেছ গিয়াসউদ্দিন আল মামুনের সাথে মিলে, নতুন আবু সাইদের বাংলাদেশে এটা করা যাবে না। ইলেকশনের পরে যখন 200 সিট পেয়েছে, জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখালো। আমরা তাদের কাছে গেলাম সংস্কারের জন্য। পার্লামেন্টে তারা প্রথম দিন চুপ্পুকে নিয়ে এসে বাংলাদেশের জনগণের সাথে গাদ্দারি করলো। তারপরে আমরা আশায় বুক বেঁধেছিলাম যে বাংলাদেশে সংস্কার হবে, কিন্তু এই জিয়াউর রহমানের ছেলের একটা নষ্ট বন্ধু শিক্ষক সালাউদ্দিনের কথায় বাংলাদেশে সংস্কারের বদলে গিয়ে কুসংস্কার জন্ম দিল। আমাদের অপরাধটা কোথায়? আমরা একটা মানুষকে সতর্ক করলাম, সুযোগ দিলাম, জীবনে যে লন্ডনে পালিয়েছিল। বাংলাদেশের দুর্ভাগ্য দেশ, ভারতে আন্দোলন হচ্ছে, বিরোধী দলের রাহুল গান্ধী গ্রেপ্তার হচ্ছে, আর বাংলাদেশে যখন আমরা রাজপথে লড়াই করেছিলাম, লন্ডনে পালিয়ে থাকার পরে বাংলাদেশে এসে বলে আমি বাংলাদেশের আন্দোলনের মাস্টার মাইন্ড। লজ্জা আপনার জন্য, লজ্জা আপনার জন্য। মানুষের লজ্জা থাকলে বেহায়ের মতন কথা বলে না। আমরা এখনো আশায় বুক বেঁধে আছি। এখনো সংসদে আমরা বলেছি যে সংস্কারের জন্য আমরা কাজ করতে চাই। রাজপথ উত্তাল করবেন না। রাজপথ উত্তাল হলে আপনার সেই সক্ষমতা নাই গতি ঠিকানোর বাংলাদেশে। আমাদেরকে অনেক বুঝায়, কি লাগবে তোমাদের, কি আছে তোমার কাছে? ভিক্ষার ঝুলি নিয়ে এসেছো লন্ডন থেকে, ভারতের কাছে গিয়েছ আর একটা ভিক্ষার ঝুলি নিয়ে, সেখান থেকে মোদিবাবু তোমাকে হলো কান মুছে দিয়েছে। গিয়েছ চীন, সেখানে একটা লাকড়ি খেয়ে এসেছ। বাংলাদেশের মানুষের কাছে তোমার কিছু দেওয়ার নাই। যদি অর্জন করতে হয় আমাদের আবার ঘুরে দাঁড়াতে হবে কোন জিয়া ফ্যামিলি আর শেখ ফ্যামিলির দিকে আমাদের তাকানোর সময় না। এই যে ইমরান সালে প্রিন্স আমাদের নোয়াখালীতে খুব দুষ্টমি করলে বলে নাডা, আপনাদের দিকে কি বলে? নাডাই বলে। এই লোকটা আমার একটা টক শোতে তার সাথে ছিল, ফোনে খুব ব্যস্ত। কি করেন ইমরান ভাই? ইলেকশন তো করা লাগবে, টাকা পয়সা লাগবে। এমন পচা পড়ছে, নষ্ট হয়ে গিয়েছে, শেষ পর্যন্ত ইলেকশনটা জিততে পারে না। জিততে পারছে? আজকে সে একটা নাডামি করলো। আজকে আমাদের এখানে প্রোগ্রাম হচ্ছে, সেদিকে আর একটা প্রোগ্রাম দিচ্ছে। প্রোগ্রামের নাম কি দিচ্ছে? হোলি খেলা। ভাই যেই খেলা হোক, সে একটা খেলা দিচ্ছে। তারপরে হলো সীমান্তে যত আওয়ামী লীগের লোক ভারতে গিয়েছে, অধিকাংশ 80% লোক এই ময়মনসিংহ সীমান্ত দিয়ে গিয়েছে। আমাদের খোঁজ করতে হবে ইমরান সালে প্রিন্সকে এটার সাথে জড়িত ছিল কিনা, এটাকে ইনভেস্টিগেশনে নিয়ে আসতে হবে। আমরা দেখেছি এই সীমান্ত দিয়েই কিন্তু ওসমান হাদির খুনি পালিয়ে গিয়েছে। তাহলে যদি এখানে সন্ত্রাসী বাংলাদেশে গুলি করে চলে যায়, ওই পাশ থেকে সন্ত্রাসী আসে, তাহলে বাংলাদেশের ময়মনসিংহবাসী, হালুয়াঘাটবাসীর নিরাপত্তা কোথায়? এটা আমরা সরকারকে প্রশ্ন রাখতে চাই। আগে ছিল খাম্বা নাই, খাম্বা নিয়ে দুর্নীতি করে বাংলাদেশে খাম্বা আসছে। এখন কি বিদ্যুৎ থাকে হালুয়াঘাটে? বিদ্যুৎ থাকে না কেন? আমরা বলেছিলাম বাংলাদেশে হলো জ্বালানি সংকট, দ্রুত পেট্রোল ডিজেল নিয়ে এসে বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে হবে। এক চোর বাটপার জ্বালানি মন্ত্রী আছে, সেই বলল বাংলাদেশে হলো পেট্রোলের অভাব নাই। আমরা পেট্রোল পাম্পে গেলাম, সেখানে গিয়ে দেখি পেট্রোল নাই। এই যে মিথ্যুক ভণ্ড প্রতারক যারা বাংলাদেশের সাথে প্রতিনিয়ত করে যাচ্ছে, আমরা কার ভরসায় এদের বিরুদ্ধে আমরা চুপ থাকবো? আমরা তো কোনো ভাই টাকা দিয়ে আমাদেরকে কেউ কিনতে পারবে না, কোনো পথ দিয়ে কিনতে পারবে না।
কোনো ক্ষমতা নাই যে আমাদেরকে মাথা নত করবে, কারণ আমরা তার অনুসারী। সেই শহীদ উসমান হাদির তিনি মৃত্যুবরণ করেছেন, কিন্তু কারোর সাথে কোনো নেগোসিয়েশনে যান নাই। আমরা আপনাদেরকে সতর্ক করে দিতে চাই, যদি গদি অনেক মোটা হয়ে থাকে তাহলে গদিতে দাও দাও করে আগুনটা অনেক আরো বেশি জোরে চলবে। হুঁশিয়ার করলে এদের হলো এত গন্ডারের চামড়ার মতন মোটা হয়েছে, ভিতরে যায় না। ঘুম থেকে উঠা থেকে হাসিনা দেখে হলো দিল্লিতে, তারেক রহমান ঘুম থেকে উঠা দেখবে কই আমরা জানি না, সে নিশ্চয়তা দিতে পারি না। এখন আর লন্ডনে নিবে না, লন্ডনে নেওয়ার উপযুক্ত না। লন্ডনে ওই সময় বাংলাদেশের মানুষ তাকে আশ্রয় দিয়েছিল, যারা আশ্রয় দিয়েছে তাদেরকেও কোনো পদ দেয় নাই, দিয়েছে হাওয়া ভবনের চোর বাটপার গুন্ডাদেরকে। একজনকে দিছে হলো স্বাস্থ্যমন্ত্রী, আজকেও হামে হলো 6 জন লোক মারা গিয়েছে, 6টা শিশু মারা গিয়েছে, স্বাস্থ্যমন্ত্রী কোনো খোঁজ নাই। বিএনপির সালাউদ্দিন, আপনাদের এখানে আইন শৃঙ্খলা কি ঠিক আছে নাকি ঠিক নাই? তো অত বড় কথা বলে বক বক করে কেন? আইন শৃঙ্খলা ঠিক করার মুরুদ নাই, আসছে বড় বড় কথা বলার জন্য। আরেকজন আছে অর্থমন্ত্রী, যত ঋণ খেলাপি, যত ফাইন্যান্সিয়াল ক্রাইমের সাথে জড়িত সবগুলোরে আইসা পুনর্বাসন করছে। বাংলাদেশের মানুষের যারা শেয়ার বাজারে টাকা লোপাট করেছে, ব্যাংকগুলো ধ্বংস করে দিয়েছে। এখানে যারা আছেন ব্যাংকে টাকা আছেন, আপনি 5 লাখ টাকা উঠাইতে যান, ব্যাংকে 5 লাখ টাকা আপনাকে দেয় না, দেয় এখন ব্যাংকে। আমরা কোথায় আছি? বক্তব্য শেষ করব, আপনাদের প্রিয় বক্তা সার্জিস আলম কথা বলবেন, কিন্তু এদের বিরুদ্ধে আমাদের আর বলার টাইম নাই। এখন সময় এসেছে এদেরকে দাবড়ানো। এই দাবড়ানোর জন্য 2টা সিস্টেম। একটা ওষুধ হলো স্থানীয় নির্বাচন। স্থানীয় নির্বাচনে যেখানে বিএনপির প্রার্থী দেখবেন তার উল্টা পথে গিয়ে ভোট দিয়ে আসবেন। যেখানে বিএনপির প্রার্থী দেখবেন সেখানে আপনারা ঝাড়ু প্রস্তুত করে রাখবেন, কারণ তুমি আগে গাদ্দারি করেছো, এখন তুমি আবার ভোট চাইতে আসো, তোমার বদলে ঝাড়ু ছাড়া বাংলাদেশে হালুয়াঘাটে তোমার জন্য আর কোনো কিছু নাই। আর একটা ওষুধ আছে, সে ওষুধটার আবিষ্কারক হলো হাজী শরীয়তুল্লাহ। হাজী শরীয়তুল্লাহ দেখেছে বাংলাদেশের যারা জমিদার শ্রেণী, যারা কৃষিকাজ করতো ওই সময়ে, তাদের উপরে অত্যাচার চালাইতো, তাদেরকে কথা বলে, কথা বলার পরে সেই জমিদাররা কৃষকরা পুরো আইসা চাবুক মারতো। হাজী শরীয়তুল্লাহ বলল এদেরকে সাইজ করতে হবে, এই জন্য একটা বাহিনী বানাইলো, লাঠিয়াল বাহিনী। এই লাঠিয়াল বাহিনী যারা ওই সময় নীলকার অত্যাচারী ছিল, জনগণের ব্যবসায়ীদের কাছে চাঁদাবাজি করেছিল, টেন্ডারবাজি করেছিল, জনগণের উপরে নির্যাতন করেছিল, ফরিদপুর বৃহত্তর অংশ জুড়ে সেই হাজী শরীয়তুল্লাহর লাঠিয়াল বাহিনী জমিদারকে বাংলা থেকে বিতরণ করেছিল। এখন হালুয়াঘাটবাসী যদি আবার সেই শরীয়তুল্লাহর পথ ধরে, বিএনপিরা কি এলাকায় থাকতে পারবে নাকি পারবে না? পারবে? ওরা কি আমাদের বাসের সামনে টিকতে পারবে? আমাকে অনেক বলে যে এখন তো রাজনীতিতে গিয়েছে, এখন আবার এই বাস টাসের কথা বলো কেন? আমরা কই যাব? ব্যানার ছেড়ে ফেলে প্রশাসন নিরাপত্তা দেয় না। আমার বাচ্চাকে হলো দর্শন করে চলে যায়। ময়মনসিংহে 4 বছর কন্যা সন্তানকে দর্শন করা হয়েছে, নিরাপত্তা দিতে পারে নাই। সীমান্ত দিয়ে সাধু ভাইয়ের উসমান হাদি ভাইয়ের খুনি পালিয়ে গিয়েছে, নিরাপত্তা দিতে পারে নাই। সীমান্ত দিয়ে মাদক আসে জনসমষ্টিকে নষ্ট করে দিচ্ছে, তরুণ প্রজন্মের নিরাপত্তা নাই। যেই বাংলাদেশে আমার নিরাপত্তা নাই, সেই বাংলাদেশে তো আমার মুখ চেনা রেখা লাভ নাই। আমার নিজের নিরাপত্তার বার আমারই হাতে ভবিষ্যৎ বাংলাদেশে তুলে নিতে হবে। আমরা আপনাদেরকে বলবো যথেষ্ট হয়েছে। জুলাই বিপ্লবের ঢেউ শুধু বাংলাদেশে নয়, ভারতীয় উপমহাদেশে ছড়িয়ে পড়েছে। মোদির গদিতেও গিয়ে সেই আগুন লেগেছে, তারেক রহমান আপনার গদিও টিকবে না। আমরা আপনাকে স্পষ্ট বলতে চাই, ছোট মুখে বড় কথা, তবে এই কথা বলবে আপনি যদি জনগণ যে 70% গণভোটের পক্ষে রায় দিয়েছে, এটা যদি বাংলাদেশে আপনি বাস্তবায়ন না করেন, আপনি কি খালেদা জিয়ার ছেলে নাকি জিয়াউর রহমানের ছেলে, ওইটা দেখে আমাদের কোন টাইম নাই। আপনি বাংলাদেশে বিদায় হইতে হবে ইনশাআল্লাহ। আপনারা কি ভয় পান তারেক রহমানকে? ওনাকে গুনার টাইম আছে আমাদের? আমরা কাকে ভয় পাই? আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। সার্জিস আলম বলেছেন শেষ করতে হবে, শেষ করে দিচ্ছি। আজকে এখানে যারা মা বোনরা এসেছেন, যারা বাবারা এসেছেন, দাদারা এসেছেন, ভাইরা এসেছেন,
শেষ আপনাদের কাছে একটা নিবেদন, আমরা এসে হালুয়াঘাট উন্নত করে দিতে পারবো না, আমরা এসে হালুয়াঘাটে চাঁদাবাজি বন্ধ করতে পারবো না, আমরা এসে খুন খারাপি বন্ধ করতে পারবো না। আপনারা এখানে যতগুলা মানুষ আছেন, আজকে রাত্রে যদি আপনারা শপথ নেন, তাহলে হালুয়াঘাটে আগামীকাল থেকে কোনো মাদকের কোনো স্পট থাকবে না। সবাই হাত তুলে আজকে দেখায় তারা এখানে মাদকের বিরুদ্ধে আছেন, তারা শহীদ ওসমান হাদির পক্ষে আছেন, তারা নতুন বাংলাদেশের পক্ষে আছেন। এই হালুয়াঘাটের এই হাতগুলো যদি আগামীকাল থেকে দাঁড়ায়, ইমরান সালেহ প্রিন্সদের মতন সন্ত্রাসীরা আর হালুয়াঘাটে ঢুকতে পারবে না। আমরা আপনাদের হাতে শাপলা দেখায় লাভ নাই। লোকাল গভর্নমেন্টে হলো দলীয় প্রতীক থাকবে না। দলীয় প্রতীক যখন আসবে, আপনারা এখানে বিএনপির যিনি প্রার্থী একটা ভোট দিবেন না। ওদের গায়ে চর্বি নাম জমছে, চর্বি আমরা কমাইতে লোকাল গভর্নমেন্টে ওদেরকে একটা ধাক্কা দিব। এই জন্য রায়হানকে ভোট দিবেন। যদি এখানে আরো কোনো প্রার্থী থেকে থাকে যে না আমি রায়হান না, আমি আরো বেশি উপযুক্ত, স্টেজে চলে আসেন, রায়হান এখনই প্রত্যাহার করবে। আমাদের বুকে এই সৎ সাহস আছে। ভবিষ্যৎ বাংলাদেশে রায়হান যদি কোনো অপরাধ করে আমাদেরকে জানাবেন, আপনার বলা লাগবে না, আমি এসে আগে রায়হানকে পুলিশের হাতে তুলে দিব। আর যদি রায়হান সৎ কাজ করে থাকে, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ কাজ করে থাকে, হালুয়াঘাটের উন্নয়নের কাজ করে থাকে, তাহলে তো আমি আপনাদের কাছে 2টা ভোট ভিক্ষা চাইতেই পারি। এটা তো কোনো অপরাধ না। অপরাধ রায়হানের পক্ষে, জাতীয় নাগরিক পার্টির পক্ষে আমরা আপনাদের পক্ষে। জাহাঙ্গীর ভাই কই আসেন, একজন পৌরসভার মেয়র আর একজন উপজেলা, 2 সেনাপতিকে নিয়ে দাঁড়াইছি, আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম। প্রশাসনের ভাইরা বেশি গ্যাঞ্জাম করবে না। আপনাদের যারা স্যার, ওগুলো একটা দেশে নাই। আর যারা এখানে অনেক হোমরা তোমরা তৈরি হয়েছে নতুন করে, ছাত্র দল, যুব দলের, লুঙ্গিটা গুছায়া রাখেন, লুঙ্গিও থাকবে না। এই জন্য বলবি কোন গ্যাঞ্জাম চলবে না হালুয়াঘাটে। যদি গ্যাঞ্জাম করেন তাহলে কিন্তু ভয়াবহ পরিস্থিতি হবে। আমরা একটা সুন্দর স্থানীয় নির্বাচন চাই। জনগণ যাকে ভোট দিবে তাদের রায়ের প্রতি সম্মান আমরা জানাবো। এই 2 ভাইকে আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম আমানত হিসাবে। আমাদের ভোট ব্যাংকে আপনারা আমানত রাখবেন। গত নির্বাচনে আমরা জোট করেছিলাম, স্থানীয় নির্বাচনে আমরা এককভাবে নির্বাচন করব। আমরা চিন্তা করেছি আমরা যদি স্থানীয় নির্বাচনে পুরো বাংলাদেশে তরুণদেরকে নিয়ে আসতে পারি, আগামী ইলেকশনে ইনশাআল্লাহ আমরা সরকার গঠনের দ্বার প্রান্তে যেতে চাই। এবং এই তারেক রহমান থেকে তার এই গ্যাং যারা আছে, যারা বাংলাদেশে দুর্নীতি করেছে, চুপ্পু থেকে যারা আছে, প্রত্যেকটাকে ধৈরা ধৈরা ইনশাআল্লাহ ভবিষ্যতে বাংলাদেশে আমরা বিচার করব। সে আশা ভরসা প্রত্যাশা নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম মহানায়ক, যিনি 5 জন বসেছিলেন।